হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা খুব রোমহর্ষক কেস স্টাডি নিয়ে। বছরের শেষে ভাবলাম এমন কিছু আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার কেস স্টাডি তো আপনারা শুনেই থাকেন, কিভাবে সলভ করি, কিভাবে আমরা রিচুয়াল করি, সব আপনারা শুনে থাকেন। কিন্তু সব থেকে যেটা প্রয়োজন, গাইডেন্স। কি আপনারা করবেন, কি আপনারা করবেন না। তো এন্ড অফ 25 আমার মনে হলো একটা খুব ভাইটাল একটা গাইডেন্স আপনাদের দেওয়া প্রয়োজন। বিশেষ করে এখনকার দিনের কলেজ স্টুডেন্ট যারা কিছুই মানে না, এরকম একটা ব্যাপার, যাদের মধ্যে রয়েছে ইগনোরেন্স একটা অ্যাটিটিউড, তাদের জন্য বিশেষ করে বলছি। যারা তোমরা কলেজে পড়ো, তোমরা যারা ঘুরতে ভীষণ পছন্দ করো, ঘুরতে যাওয়াটা যেন কোনো রকমভাবে তোমার বিপদ ডেকে না আনে। আজকের এই কেস স্টাডিতে কিন্তু এমনই একটা কেস রয়েছে যেখানে একটি মেয়ে ঘুরতে গিয়েছিল নর্মালি কলেজ থেকে বান্ধবীদের সাথে। মেয়েটির খুব বড় বড় চুল এবং মেয়েটি সবসময় চুলগুলো ছেড়েই রাখতো। সব বান্ধবীরা প্রশংসা করতো, বন্ধুরা প্রশংসা করতো, ওর ভালো লাগতো, যেটা হয় খুব নর্মাল। তো এই কেস স্টাডিটা কিন্তু অনেক কেস স্টাডি আমার কাছে আসে যেগুলো অনেক দূরে মানুষ থাকেন, তারা ফোন করেন, আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমার পডকাস্ট দেখে, আমার চ্যানেলের ভিডিও দেখে, সোশ্যাল সাইটে আমার নাম্বার পেয়ে। বাট এই যে কেস স্টাডিটা আজ আমি শেয়ার করব, এটা কিন্তু আমার খুব কাছের, মানে আমার পরিচিত একজনের মধ্যে, আমার বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যেই তার বাড়ি। তার সাথে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। কি হয়েছিল এবার আমি মেন কেসে আসি। মেয়েটি একদিন বাড়ি আসে সন্ধ্যাবেলা। আমি এখান থেকে শুরু করছি। মেয়েটি একদিন সন্ধ্যাবেলা বাড়ি আসে, কলেজ ছুটি হয়ে গিয়েছে, তারপরে ও গিয়েছিল বন্ধুদের সাথে ঘুরতে এবং বাড়িতে বলেই গিয়েছিল, কিন্তু আসতে বেশ দেরি হয়, 7টা 7:30 এরকম বেজে যায়। তো বাড়িতে যেটা হয়, ওকে বকাবকি করে। তারপরে বাড়ির একটাই মেয়ে, 1 ভাই 1 বোন, দাদা অনেকটা ওর বড়, ওর থেকে বয়সে, এবং বোনটা অনেক ছোট। তো একটু বকাবকি করে, ওর দাদা একটু বেশি শাসন করতো, ওর দাদা একটু শাসন করে। তারপরে নর্মালি ও ফ্রেশ হয়, সেই দিন কেটে যায় সেই দিনের মতো। 3 দিন বাদে সাডেন, যেদিন ও বাড়িতে এলো সেদিন কিছু হয়নি। 3 দিনের দিন, তার সেকেন্ড ডে ওর কিছু হয়নি, থার্ড ডে ওর ধুম জ্বর আসে এবং কেস শুরু হয় এখান থেকেই। জ্বর তো ভাবে প্রথমে নর্মাল জ্বর, ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে। ওরা মেডিসিন দেয়, মেডিসিনে কোনো রকম কাজ হয় না। এবং এই জ্বরটাতে ওর যেটা সব থেকে ভয়ানক হয়ে গিয়েছিল, ওর মধ্যে চোখ দুটো পুরো লাল হয়ে গিয়েছিল, টকটকে লাল, জবা ফুলের মতো লাল হয়ে গিয়েছিল। এবং জ্বর কোনোভাবেই কমছে না, ওর মধ্যে প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে, কিন্তু জ্বর কোনোভাবেই কমছে না। ডক্টর দেখালো, ডক্টর দেখিয়ে জ্বর একটু কমলো, কিন্তু কোনোভাবেই 101 102 থেকে নিচে নামছে না, উপরেও আর উঠছে না, এক জায়গায় রয়েছে। এবং সব থেকে অদ্ভুত, সন্ধ্যের পরে প্রতিদিনই এই জ্বরটা আসছে। ওরা খুব ভয় পেয়ে যায় প্রথমে, যে কি হলো। ডক্টর বিভিন্ন টেস্ট দেয়, টেস্টে কিছুই ধরা পড়ে না। এদিকে মেয়েটার মধ্যে ওরা অদ্ভুত কিছু আচরণ দেখতে পায়। মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ওর মা যাই খেতে দিচ্ছে, নর্মালি বাড়িতে যেগুলো রান্না হয়, ভাত ডাল তরকারি, মেয়েটার খাওয়ার ইচ্ছে নেই, থালা সরিয়ে দিচ্ছে। ওর মা বলে, কিরে কি হয়েছে, তুই খাচ্ছিস না কেন? না ভালো লাগছে না। বেশি কথা বলছে না। সব থেকে অদ্ভুত, যে মেয়েটা সারাক্ষণ বাড়িতে খুব কথা বলতো, সেই মেয়ে কথা কেন বলছে না? মানে কয়েকটা লেটারে যেন ওর কথা শেষ হয়ে যাচ্ছে। ওর মা বলছে, কিরে খা, শরীর খারাপ, শরীর খারাপ লাগছে? না। খাচ্ছিস না কেন? খাবো না। কি হলো তোর? কিছু না। এগুলো বলেই ওর মায়ের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে আর হাসছে। বলছে, কি হয়েছে রে তোর, তুই এরকম করছিস কেন? কিছু না বলেই চলে যাচ্ছে। যেন ওর দাদা আমাকে যখন বলছে অদ্ভুত পরিবর্তন হয়ে গেছিল ওর মধ্যে। প্রথম এই পরিবর্তন আমরা দেখি। মানে কি রে, তুই কি করছিস? মজা এটা তোর কোন ধরনের মজা হলো? একে তোর শরীর ভালো না, সেই নিয়ে টেনশন হচ্ছে, তুই এরকম করছিস? এইভাবে 7 দিন কাটে। একদিন রাতের ঘটনা, সেদিন রাতে শনিবার ছিল, ওর দাদা আমাকে যেটা বলে। সেই দিন রাতে ও দুপুরবেলা কিছু খায়নি। রাতের বেলাতে অনেক বাড়িতেই হয় শনিবার নিরামিষ খায়, সেদিন ওদের নিরামিষ রান্না হয়েছে। ওর মা রাতের বেলায় খেতে দিয়েছে। ও সেদিনকে থালাটার দিকে তাকায় এবং থালাটা দূরে জোরে সরিয়ে দেয়। ওর মা বলে, কিরে তুই এরকমভাবে সরালি কেন? খাবো না। কেন? খাবো না। তারপরে বলে, কি হয়েছে কি তোর? বলে ওর মা পিঠে একটা থাপ্পড় মারে। ওর মায়ের দিকে তো আবার অদ্ভুতভাবে তাকায় এবং তখন একটাই কথা বলে, মাছ খাবো। মাছ খাবি? জানিস না আজকে শনিবার আমাদের নিরামিষ হয়? আমি মাছ খাবো।
বলছে আজকে মাছ হবে না, দেবো না তোকে, না খেয়ে থাক। সেদিন ওরা মেয়েটাকে মাছ দেয়নি খেতে। পরের দিন ওদের বাড়িতে মাছ রান্না হয়েছিল। ওরা যেটা দেখে, রবিবার দিনের ঘটনা, বলছে আমার বোনের খাওয়া যেন অদ্ভুত হয়ে গেছে, ও যেন মানে মনে হচ্ছে না ওরটা কেউ খেয়ে নেবে, ও গোগ্রাসে গিলছে। এদিন চলে গেল। দুদিন বাদে আবারও রাতের বেলাও শুরু করেছে এরকম। রাতের বেলা অনেকের বাড়িতে হয় না, রুটি তরকারি এরকম খাবার হয়, তো হয়েছে, বলছে যে আমি মাছ খাবো, আমাকে মাছ দাও। বলছে এখন মাছ হবে না। বলছে আমি মাছ খাবো। বলছে এই দিন আমার বোন পুরো ভায়োলেন্ট হয়ে গেছে, মানে ও মায়ের উপরে পুরো রীতিমতো ভায়োলেন্ট হয়ে মাকে মারধর, আমি মাছ খাবো, আমাকে মাছ দাও বলে। শেষে আমি দেখলাম ওর দাদার মাছেরই বিজনেস। তো বলছে আমাদের মাছ বিজনেস যেহেতু বাড়িতে সবসময় থাকে, আমার বড় ফ্রিজ আছে, তো সেখানে আমার থাকে, তো আমি সেখান থেকে এনে দিলাম যে মা তুমি এটা রেডি করো, করে ওকে রান্না করে দাও। তো বলছে আমি মাকে এনে দিলাম, মা কিচেনে নিয়ে গেল, আমার বোন যেন কাকের মতো ছো মেরে ওই মাছটা তুলে কাঁচা চিবিয়ে খাচ্ছে। বলে হ্যাঁ। বলছে আমার বোন কাঁচা মাছটা খাচ্ছে, আমি ওকে গিয়ে যখন মারছি ও আমাকে পুরো ধাক্কা মেরে ফেলে দিল, এবং আমার বোনের গায়ে প্রচণ্ড যেন শক্তি হয়ে গেছে, আসুরিক শক্তি। এবং এই ধাক্কা ধাক্কি করতে ওর চুল ভীষণ বড়, চুল এলোপাথারি হচ্ছে, ওর জামা কাপড় এলোপাথারি হয়ে জামা যেন খুলে যাবে। ওর বাড়িতে ঢিলা ঢালা নাইটি পরা ছিল, বলছে জামা যেন খুলে যাবে, ওর সেদিকে কোনো হুঁশ নেই। বলছে তুই করছিসটা কি, তুই এমন এমন করছিস? বলছে যা এখান থেকে, আমি এখন খাবো। বলছি কাঁচা মাছটাও পুরো খেলো। আমি কোন বোনকে এটা দেখলাম আমি বুঝতে পারছি না। বলছে প্রথমে দেখুন, মানে আপনি তো চেনাই, আমার সত্যি বলতে আসতে কেমন লেগেছে। আমি প্রথমে না একটু আমার পরিচিতদের যখন বলি, তো তারা ওই যেরকম হয়, অনেকে হয়, আমরা বললো যে এরকম কি জানি কোথাও থেকে কি ভূতে কিছু হলো, যেটা বলে সবাই, বলে যার জন্য আমি একজনকে ডেকে আনলাম। বলছে আমার বাড়িতে ঢুকছে কি, ও বললো আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো বলে যে দরজা দিল, ওর ঘর থেকে বের করতে আমরা পারলাম না। তো আমরা খুব একটা জোরও করতে পারছি না যে এইরকম কি হচ্ছে, কারণ আমাদের তো এগুলো চোখে দেখা নয়। বলছে তখন উনি, ওই ভদ্রলোক যাকে ডেকে এনেছিলাম, উনি বলছেন ও কোথায় গেছিল আগে খোঁজ না, ও কোথায় গেছিল, কোথাও থেকে কিছু ধরে এনেছে। বলছে তখন আমি ভাবছি যে মাকে জিজ্ঞাসা করলাম, মা এটা আমাকে বলো তো, কবে থেকে ওর মধ্যে এই জিনিসগুলো দেখছো? তখন বলে যে আমার বোন, তখন জানতে পারি ওর বন্ধু বান্ধবের সাথে খোঁজ নেই, যে তোরা কোথায় বেড়াতে গেছিলি একটু বলতো, ও এই ওরকম শরীর খারাপ, আর এখনো এরকম, মানে সবটা বলি না কারণ বন্ধু বান্ধবের মধ্যে পরবর্তীকালে ওর অসুবিধা হবে, যে ওর খুব শরীর খারাপ হয়েছে, তোরা এর মধ্যে কোথায় গেছিলি রে, ওখান থেকে আসার পরে ওর শরীর খারাপ হয়েছে। তখন ওর বন্ধু বান্ধবের থেকে জানতে পারি ও একটা বন্ধুদের সাথে একটা কবরস্থানে ঘুরতে গেছিল। হ্যাঁ, যেখানে মুসলিমদের কবর দেওয়া হয়, সেই কবরস্থানেও ঘুরতে গেছিল। ওদের তখন বলি, কবরস্থানে তোরা যে গেছিলি, ও কোথায় কি কি করেছিস আমাদের সব বল। তখন বলে যে আসলে না, আমরা গেছিলাম, আমরা এমনি ঘুরতে গেছিলাম। তো এই ভদ্রলোক, বলে রাখি একটা, এই যে ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেছেন, ইনি কিন্তু একজন মুসলিম ভদ্রলোক। তো বলছে আমরা গেছিলাম কবরস্থানে, এমনি তো যাই আমরা মাঝে মাঝে, আমরা তাই গেছিলাম। বলছে এখানে কি হয়েছিল বল। বলছে ওখানে না একটা জিনিস হয়েছে জানো তো, আসলে না, ও মানে মেয়েটার কথা বলেছে, ও তো এসব মানে না, ও না ওখানে একটা নতুন, মানে 2 দিন আগে কবর দেওয়া হয়েছে, যেটা আমরা প্রথমে আগে বুঝিনি, যখন বুঝেছি ওকে সরে যেতে বলেছিলাম, যে ওখান থেকে সরে আয়, ওখানে ওই কবরের ওপরে বসিস না, অন্য জায়গায় বস। কিন্তু ও না ওই কবরের ওপরেই বসেছিল, পুরো চুল পেতে বসেছিল। এরপরে ভদ্রলোক বলছে এর আমি কি করব, ওখানে চুল পেতে বসেছে, এর যে কি উপায় আছে আমি তো জানি না। তো ভদ্রলোক বলে এইভাবে আমি আরও একজনের সাথে যোগাযোগ করলাম, সেও কিছু করতে পারলো না। এবং ওর বোন এখন বলছে, বলে বোনকে না আমি একদিন রাগের চোটে খুব মেরেছি, বোনকে যখন আমি মারতে মারতে বলছে ওকে আমি, ও মানে পড়ে গেছে, ধাক্কাধাক্কিতে পড়ে গেছে, যে তুই কোথায় গেছিলি, তুই কি বাঁধি আনলি, আমি তোকে নিয়ে এখন কোথায় যাব। তো তখন বোন যেন মানে একটা বলছে যে ও আমাকে আনলো কেন, আমি এখন যাব না, আমি তো ওখানে ছিলাম, ও কেন আমাকে আনলো। বলছে এই দিন থেকে ওর আরো একটা জিনিস হলো, জামা কাপড় আর পরে না, ও পুরো
উলঙ্গ নিজের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, কাকা জ্যাঠা সব আমাদের রয়েছে, ওর কোনো হুঁশ নেই। ও বাবা মা কাকা জ্যাঠা সবার সামনে পুরো জামা কাপড় পোশাকহীনভাবেও ঘুরে বেড়াচ্ছে। বলছি তুই মানে ওকে মেরেও কিছু হচ্ছে না, আমি এইভাবেই থাকবো। এরপরে আমরা ওর বন্ধুদের জিজ্ঞাসা করি যে কোন জায়গার কবরস্থানে তোরা গেছিলি, আমাদের একটু বল। এবং আমাদের তো আরও কমিউনিটি আছে, তো আমি তার থেকে কিছু জানতে যদি পারি। বলছে তারপর ওরা যে কবরস্থানের কথা বলেছিল আমার ওখানে চেনা পরিচিত কিছু আছে। তখন বললো আরে এখানে তো নতুন একটা কবর দেওয়া হয়েছে, এবং যে কবরটা দেওয়া হয়েছে কদিন আগে মারা গেছিল, এখানেই থাকতো, ও তো একসময় একজন যৌনকর্মী ছিল। মানে বলছে এইরকম, আমি অবাক হয়ে গেলাম। তখন একজন আমাকে বলল যে ও যেখানে গিয়ে কবরে বসেছিল ওইভাবে ওখান থেকে কিন্তু কিছু ওকে ধরে এনেছে। ওর বান্ধবীরা বলে ও না ওখানে ও তো অনেক বড় চুল, এবং ও যখন বসেছিল চুলটা পুরো পেতে বসেছিল। আমরা যার জন্য ওকে বলেওছিলাম কি রে তুই এখানে চুল তোর পেতে গেছে, তুই চুলটা উঠিয়ে ঠিক করে বসা, চুলটা একটু বেঁধে নে, তুই এখানেই বসেছিস কেন? এটা একদম নতুন একটা কবর দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে তুই বসিস না। কিন্তু শোনেনি, ওখানেই বসেছিল। এবং আমরা ওখানে সন্ধে অবধি, সেদিন আমরা তো যাই ওরকম, তো সন্ধে অবধি আমরা ওখানে বসে বসে গল্প করে আড্ডা মেরে তারপর বাড়ি এসেছি। ভদ্রলোক বলছে এরপরে আমি ডাক্তারও দেখালাম যে আমি দেখি কোথাও থেকে কি হয়, কারণ এইরকম আমার কিছু জেনা নেই। আমি এদিকেও চেষ্টা করছি এইভাবে যদি কোনো অকাল্টের কাজের মাধ্যমে ওর এটা কিছু ঠিক করা যায়, বা আমি ডাক্তারও দেখছি। ডাক্তার বললেন এ তো কিছু আমার কিছু টেস্ট দিলেন উনি, স্ক্যান বা এই সমস্ত কিছু টেস্ট, সেই সব টেস্ট নর্মাল মেডিসিন দিয়েছেন, তাতে কিছুই হচ্ছে না। এবার আপনি একটু দেখুন আমি কি করব। আমি বাধ্য হয়ে, আপনি তো আমার চেনা, আমাকে উনি বলছেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি বোনের এই জিনিসটা নিয়ে আমি আসতে চাইনি, আমি এটা গোপনে রাখতে চেয়েছিলাম, কারণ পাড়ার মধ্যে বুঝতে পারছেন যদি সবাই একটা জেনে যায় বোনের তো আমাকে বিয়ে দিতে হবে। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, একটু ভীষণ কনফিডেন্সিয়াল আমরা রাখি, আপনার ঘটনা কেউই জানবে না। আপনি জানেন, আপনার পরিবার জানে, বা আপনি আমাকে জানালেন, আমরা কাজ করবো জান। তো এক্ষেত্রে আমি পরবর্তীকালে মেয়েটির বলেছিলাম ভিডিও করে আমাকে পাঠাবেন। ডে বাই ডে মেয়েটার কিন্তু অ্যাক্টিভিটিস খুব খারাপ হয়ে গেছিলো, সারাক্ষণ উলঙ্গ হয়ে থাকতো। এবং কিছু যেটা হয় এক্ষেত্রে, ছেলেটির মানে ওর মেয়েটির দাদা খোঁজ নিয়েছিল একজন যৌনকর্মী ছিল, তো ওই যৌনকর্মীর যে একটা নর্মালি যে হয় একটা নেচার ওর মধ্যে এসেছিলো। এখানে কি হয়েছিল, সেক্সুয়াল জিনিসও করছিল, কারণ কোনো লজ্জা শরম নেই, সবার সামনে মাস্টারবেট করা, নিজের শরীরে নিজেই খারাপভাবে হাত দেওয়া, নিজের শরীরে নিজে আঁচড়ানো, এই জিনিসগুলো করছিল। এবং নিজের যে প্রাইভেট পার্টে যে কোনো কিছু নিয়ে ইনসার্ট করার চেষ্টা, এইভাবে ওরা ওকে কোনো রকম শেষে এমন হয়েছে ওরা হাত পা বেঁধে রেখেছিল। তো ওকে এক্ষেত্রে যে কাজটা করা হয়েছে, বলেছিলাম ওর দাদাকে যে ওর চুলে আমাকে লাগবে, কারণ ওর চুলের মাধ্যমেই কিন্তু এক্ষেত্রে ঢুকেছে। যখন কেউ কোনো জায়গাতে এরকম চুল খুলে বসছে, ওটা একটা কবর দেওয়া হয়েছিল তার যে স্পিরিট, তো সেই স্পিরিট কিন্তু ঢোকে যে কোনোভাবে। আমরা এরকম অনেক জায়গা আছে যেখানে যদি আমরা ইউরিনেট করি, ধরুন কিছু জায়গা যেমন বাঁশবন বলুন, বা আমরা যেটাকে বলি নালা নর্দমা, যে কোনো জায়গাতে কিন্তু ইউরিনেট করতে নেই। নর্মালি ছেলেরা অনেকেই করে, বাট করতে নেই। এই সব জায়গা থেকে কিন্তু স্পিরিট প্রচুরভাবে পজেস করে। চুল, মেয়েদের চুল, লম্বা চুল এমন একটা জিনিস যে চুলের মাধ্যমে কিন্তু স্পিরিট পজেস হয়। এখানে মেয়েটার চুলের মাধ্যমেই কিন্তু ওকে পজেস করেছিল। তো মেয়েটার চুল আমার লাগবে, ও দাদাকে বলেছিলাম এক গোছা চুল কেটে আমাকে দেবেন, মেয়েটার ব্যবহার করা একটা জামা দেবেন, আর যেটা দেবেন ওই কবরস্থানের, ওই যে নতুন কবরটায় ও বসেছিল ওই কবরস্থানের ওইখানের কবরের মাটি আমাকে দেবেন। এক্ষেত্রে আমাদের যে কাজ হয়েছে, পেন্টাগ্রাম তো আমাদের খুব কমন, আমাদের সমস্ত কাজেই আমাদের পেন্টাগ্রাম লাগে। এক্ষেত্রে যেটা হয়েছিল পেন্টাক্কেলের ওপরে কাজ হয়েছিল, ঠিক আছে, পেন্টাকেলের ওপরে কাজ করেছিলাম। এবং পেন্টাকেলের 5 অ্যাঙ্গেলে যে 5 ডিফারেন্ট কালার ক্যান্ডেল জ্বালাতে হয়, সেই 5 ডিফারেন্ট কালারের ক্যান্ডেল জ্বালিয়েছিলাম। পেন্টাগ্রামের মাঝখানে ওই কবরের মাটি দিয়ে একটা ট্রায়াঙ্গেল শেপ ডিজাইন করা হয়েছিল, এবং ট্রায়াঙ্গেল শেপের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে, মানে ট্রায়াঙ্গেল শেপের মধ্যে না, ট্রায়াঙ্গেল শেপের প্রত্যেকটা যে ট্রায়াঙ্গেলের কর্নারে রেড ক্যান্ডেল জ্বালানো হয়েছে, এবং ট্রায়াঙ্গেল শেপের মধ্যেখানে যেটা পেন্টাগ্রামের একদম মিডল পজিশন, যেটাকে আমরা বলি লক, আমাদের সাথে ইউনিভার্স কানেক্ট করার। আমরা যখন ইউনিভার্সকে কানেক্ট করবো, সেই পেন্টাগ্রাম কিন্তু আমাদের একটা, আমরা খুব
খুবই আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের স্পিরিচুয়াল পাথে, আমাদের উইচক্রাফটের পাথে। ওই পেন্টাগ্রাম কিন্তু আমরা একটা লক, এবং ওই লকের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের লকটা ওপেন করেই কিন্তু আমরা আমাদের ইউনিভার্সের সাথে কানেক্ট করি। তো এই মিডিল যেটা, সেই মিডিলে আমরা রেখেছি একটা ট্রায়াঙ্গেল করেছি, এবং এক্ষেত্রে একটা পুতুল বানানো হয়েছিল। ওর যে চুল নেওয়া হয়েছিল এবং কাপড় নেওয়া হয়েছিল, সেই কাপড় দিয়ে একটা চুল দিয়ে একটা পুতলা বানানো হয়েছে, কারণ ওর শরীরে সেই সময় কিন্তু স্পিরিটটা পজেস করে রেখেছে এবং চুলের মধ্যে দিয়ে এসছে। চুলের মধ্যে কিন্তু তার ভাইব্রেশন রয়েছে। তো মেয়েটির ওই চুল দিয়ে এবং লাল কাপড় দিয়ে, ওর যে কাপড়টা নেওয়া হয়েছিল তার মধ্যে দিয়ে, এবং সেই দিনও যে কাপড়টা আমি জেনে নিয়েছিলাম যে সেই দিনও যে কাপড়টা পরেছে সেটা কি আপনি দিতে পারবেন, যদি দিতে পারেন খুব ভালো, নর্মাল কোনো কাপড় হলে এখানে হবে না। যেদিন ও ওই কবরস্থানে যে জামাটা পরেও গেছিল, ওটা যদি কাঁচা না হয়ে গিয়ে থাকে এতদিন পর্যন্ত পসিবল না, কিন্তু বাই এনি চান্স যদি পসিবল হয়, কিন্তু মেয়েটির অ্যাকচুয়ালি সিচুয়েশন তার পরপরই এমন হয়েছিল, কোনোভাবে ওই জামাটা ওর মা, মানে এটা ওর ভাগ্য খুব ভালো, বললো হয়তো বা পাওয়া যেতে পারে, কারণ ওই জামাটা না সেদিন খুব মাটি টাটি লেগেছিল বলে ও সাইডে লুকিয়ে রেখেছিল কি মাকে বলবো না, আমি এটা আলাদা ধুয়ে দেবো। কিন্তু তারপরে শরীর খারাপ হয়, পরবর্তীতে মা এটা দেখেছিল, যখন এর আগে আপনি যেটা চাইছেন এর আগে অন্য একজনও এটা বলেছিল যে এরকম কিছু, তো আমরা তখন দিতে পারিনি। পরে না মা খোঁজে যে ওর ওই জামাটা সেদিন যেটা পরে গেছিলো সেই জামাটা পাচ্ছি না কেন, পরে দেখেছি ও আমাদের বেডের তলায় ওটাকে লুকিয়ে রেখেছে। তো ওইভাবে লুকিয়েছিল বলে ওটা পাওয়া যাবে, আপনি আমাকে দিতে পারবো, এটা এটা খুব পজিটিভ একটা জিনিস হয় যেটা পাওয়া গেছে। নাহলে 6 মাস আগে, মানে 6 মাস আগে না, মোটামুটি মাস 3 আগের ঘটনা, তো পাওয়া যাওয়ার কথা নয়। তো ওইটা দিয়েছিল, তো আমরা একটা পুতুল বানিয়েছিলাম, এবং ওই ট্রায়াঙ্গেল, কবরস্থানের মাটি দিয়ে যে ট্রায়াঙ্গেল বানানো হয়েছিল তার মধ্যে ওই পুতলাটাকে রাখা হয়েছিল। এক্ষেত্রে যে কোনো স্পিরিট রিমুভিং আমাদের কিছু না কিছু স্কাল অনেক সময় লাগে, এক্ষেত্রে গোট স্কাল রেখেছি এবং ওই পুতলাটা রাখা হয়েছে। এবং স্পিরিট রিমুভিংয়ের জন্য ব্লাড দেওয়া হয়, 3টে মোরগ আমরা স্যাক্রিফাইস দেই, ব্লাড দেই, ব্লাড দিয়ে পুরো পুতলাটাকে স্নান করানো হয়, বিভিন্ন রকম স্পিরিট রিমুভিং স্পেল তো করতেই হয়, এবং মাংস দেওয়া হয়, যে মোরগটা আমরা স্যাক্রিফাইস দিয়েছি তার মাংস দেওয়া হয়। ভদ্রলোককে বলেছিলাম যে যখন আমরা রিচুয়াল করব, প্রত্যেকটা রিচুয়াল যখনই স্পিরিট রিমুভিং রিচুয়াল হয় না, তখনই কিন্তু কোনো না কোনো হিন্টস সেই পজেসিং কেসে, বিশেষ করে বলবো ব্ল্যাক ম্যাজিক রিমুভ না, যখনই স্পিরিট রিমুভ মানে স্পিরিট পজেসিং কোনো কেস থাকে না, তখন কোনো না কোনো ইঙ্গিত সে দিয়ে যায়। যখনই স্পিরিট রিলিজ হয় কিছু না কিছু ইঙ্গিত সে দিয়ে যাবে যে সে রিলিজ হলো। তো দাদাকে বলেছিলাম যে কিছু ওর অ্যাক্টিভিটিসগুলো দেখবেন, আমরা যে এই দিন কাজ করছি ওর, তো অ্যাক্টিভিটিস কী হয় আমাকে জানাবেন। তো আমরা যখন কাজ করছি, এরকম রাতের বেলাতেই ওর দাদার একবার ফোন আসে যে আপনারা কি কাজ করছেন নাকি, ওর কাজ কি হয়ে গেছে? তো আমরা বলি হ্যাঁ চলছে কাজ। তখন বললো ও না বমি করলো, এবং বমির মধ্যে এক গাদা চুল উঠলো। এই চুলগুলো কেন উঠলো? ও তো এরকম না যে চুল খেয়েছে। তখন বললাম যে এটা ইঙ্গিত, স্পিরিটটা যে রিলিজ হয়ে গেল এটা তার ইঙ্গিতকে ওটা বের করে দিল বমির মাধ্যমে, ওর চুলের মাধ্যমেই কিন্তু ঢুকেছিল, এবং চুলটা বের করে প্রুফ করে গেল কি আমি চলে গেলাম। পোতলাটা নিয়ে আমরা এরপর সেই দিন যখন পুরো কাজটা হয়ে যায়, ওই পুতুলটা নিয়ে আমরা আমাদের যে গ্রাউন্ড আছে বাড়ির পেছনে, তো সেই গ্রাউন্ডে ইট চাপা দিয়ে রেখে দিই। পরের দিন ও দাদাকে একটা লাল কাপড়ে মুড়ে ওই পুতলাটাকে দেই, এবং বলি আজকে ইভিনিংয়ে গিয়ে আপনি, ইভিনিংয়ে বা দুপুরে একটা সময় বলে দিই, এই সময়ের পরে গিয়ে আপনি ওই কবরস্থানেই এটা পুঁতে দেবেন। তো ওই কবরস্থানে ও দাদা গিয়ে ওর কমিউনিটির সাথে পরিচিত আছে, ওরাও যেহেতু মুসলিম ছিলেন, তো ওইখানে গিয়ে ওটা পুঁতে দেয়, এবং পরবর্তীকালে মেয়েটাকে আমরা প্রোটেকশন তাবিজ দেই, এবং আস্তে 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 মেয়েটা পরবর্তীকালে সুস্থ হয়। এক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো, প্রথমে শুরু করেছিলাম এখনও আবার বলবো, কখনো এইরকম কোনো স্থানে অ্যাভয়েড করবেন যাওয়া। ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে, কবরস্থান শ্মশান ঘুরতে যাওয়ার জায়গা নয়, এটা স্পিরিচুয়াল জায়গা। যারা স্পিরিচুয়াল কাজের সাথে যুক্ত তারা বিভিন্ন কাজের জন্য যায়, কিন্তু নর্মাল কলেজে যারা তোমরা পড়ছো বা এমনিতেও যারা ঘুরতে ভালোবাসো, জীবনে এক্সপেরিয়েন্স অনেক কিছু দিয়ে করা যায়। ঘুরতে যেতে হবে এইরকম কোনো স্থানে নেগেটিভ জায়গাতে, এটা নয়। আর কখনো এই ধরনের চুল খুলে কোথাও বসলাম একদম নয়। অনেকে শাড়ি পরে, শাড়ির আঁচল রাস্তায় হয়তো লাগতে লাগতে যাচ্ছে,
একেবারে না, এগুলো অ্যাভয়েড করবে। ওড়না পড়েছো, ওড়না রাস্তায় যাচ্ছে, একেবারে না। যে কোনো জায়গায় ছেলেদের ক্ষেত্রে বলবো, একটা ইউরিনেট করা আপনাদের বাইরে খুব হ্যাবিট আছে, হ্যাবিটটা ত্যাগ করুন। ইউরিনেট করার স্পেশাল যে জায়গা আছে এমন জায়গা থেকে করুন, বাঁশবাগানে, মাঠের ধারে, ধান ক্ষেতের আলে, যেখানে রাস্তার যেখানে সেখানে একদম না। তো আমার মনে হলো এই ইয়ারের শেষে এই ধরনের গাইডেন্সটা ডেলি লাইফের জন্য ভীষণ প্রয়োজন, যাতে আপনারা কনসাস হতে পারেন, যাতে এই ধরনের প্রবলেমকে লাইফে, এই ধরনের সাডেন প্রবলেম আসা মানে লাইফে ইনভাইট করে আনা প্রবলেমকে। প্রবলেম এমনি আমাদের লাইফে অনেকভাবে চলে আসে, কিন্তু ইনভাইট করার তো প্রয়োজন নেই, তাই না? তো এই ধরনের জিনিসগুলো থেকে খুব সাবধানে থাকবেন। এক্ষেত্রে এমনও হয়ে যায় মৃত্যু পর্যন্ত ঘটে। আজকে ভদ্রলোক আমার খোঁজ পেয়েছেন, না হলে ওর বোনের যে অবস্থা হয়ে যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যেত এবং সিচুয়েশন একসময় এমন হয়ে যায় যেখান থেকে তাকে ফেরানোটাও খুব 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 টাফ হয়ে যায়। আজকের আমার এই কেস স্টাডিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের 2025-এর এটা আমার লাস্ট ভিডিও, এবং আপনাদের মনে হলো স্পেশাল কিছু গাইডেন্স এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেব, তাই স্পেশালি এই কেস স্টাডিটাকে আমি চুজ করলাম যে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো। অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না নিজের আত্মীয়দের সাথে, ফ্রেন্ডসদের সাথে। সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন, একটু বেশি করে সাবস্ক্রাইব করে দিন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আগাম বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2026 কিন্তু আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসছে। 2025-এ আমরা যে একটা প্রবলেমেটিক, বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইজ একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে আমরা গেছি, 2026 কিন্তু আমাদের লাইফে অনেক নতুন কিছু নিয়ে আসছে, অনেক প্রসপারিটি নিয়ে আসবে, অনেক অপরচুনিটিস নিয়ে আসবে। সো স্টে পজিটিভ অ্যান্ড ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নিউ ইয়ার স্পেশাল পরবর্তী কেস স্টাডি নিয়ে পরবর্তী এপিসোডে।